শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরে গেছে, যদিও শেষ ম্যাচের আগে বেশ একটা অ্যান্টিসিপেশন টাইপের ক্রিয়েট হয়েছিল, কিন্তু বলা যায় যে শুরুতে ফিরেছে বাংলাদেশ। তো ভাই, ওয়ানডে ক্রিকেট খেলাটা আসলে বাংলাদেশ কি ভুলে গেল নাকি? ভুলে গেল কিনা জানি না, তবে বাংলাদেশ মানে আধুনিক ওয়ানডের সাথে আর কি সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ 40-50 করে খেলা জিতা আমার 270-280 ভালো স্কোর হইতো। এখন প্রথম ম্যাচটা তো একটা ম্যাসাকার ছিল, সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ জিতছে, তাও মানে একটা সময় কিন্তু মনে হচ্ছে বাংলাদেশ যেটা খুব কনভিন্সিংলি জিততে পারবে, ওইটাকে তারা অনেক দূর নিয়ে গেছে লিয়াংকে। এবং ইন মোস্ট কেসে এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের ম্যাচে বাংলাদেশ কিন্তু 10 বারের মধ্যে 8 বার হারতেছে, ওই যে 2 বার জিততে ওইটার মধ্যে ওই ম্যাচটা পড়ে গেছে। বাট আমার মনে হয় বাংলাদেশের ওয়ানডে খেলার যেই মানসিকতা নিয়ে ওয়ানডে খেলে, ওই মানসিকতা নিয়ে, কারণ আমরা কিন্তু বলতে আগে কিন্তু একটা ওয়ানডেতে একটা বড় কথা ছিল যে আমাদের ওপেনাররা স্টার্ট দিতে পারছে, বাট দ্যাট ইজ নট দ্য কেস। তো ওপেনাররা স্টার্ট দিচ্ছে, ওপেনার কেউ না কেউ রান করছে। সো ওয়ানডেতে একটাই জিনিস যদি বলতে হয় ভালো, সেটা থেকে ওয়ানডেতে ওপেনারদের একটা হয়েছে, স্টেবল ওপেনিং পার্টনার ওপেনার্স আসছে। বাট ভুলে না গেলেও 10-এর এখন মনে নয়, ওয়েস্ট ইন্ডিজ থেকে উপরে উঠছে, বাট খুব ভালো অবস্থা নাই বাংলাদেশ। জুবাই, তোমার কি মনে হয়? মাঠ থেকে তো দেখলে খেলাটা। না, আমরা ওয়ানডের কথা ওঠার পরেই তো জুবাই হাই তুলতেছে আর কি, বোঝা যাচ্ছে যে এমনিতে টায়ারিং একটা ট্যুর যাচ্ছে শ্রীলঙ্কায়, বাংলাদেশের যে পারফরমেন্স, তারপর ওয়ানডে সিরিজ করলে মনে হয় আরো বেশি টায়ার্ড। হ্যাঁ, না ওয়ানডে তো এমনিতে এখন লম্বাই লাগে, টেস্টের চেয়েও বেশি লম্বা লাগে মাঝে মাঝে মনে হয়, কারণ টেস্টে তো 100 ওভার হয় না একদিনে, ঠিক আছে? স্লো ওভার ওভার মিলে 80-90 ওভারের বেশি তো 90 ওভারের বেশি তো হওয়ার কথা না। যাই হোক, ওয়ানডে যে ডিসকাশন তো পুরনো, হ্যাঁ, আমরা তো বহুদিন যাবতই বলতেছি যে এটা অ্যালার্মিং সাইন। 2023-এর ইংল্যান্ড সিরিজ, যেটা জর্জ বাটলার যখন একগাদা অলরাউন্ডার নিয়ে আসছে, কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান নাই, ওই সিরিজটা যখন আমরা ঘরের মাঠে হারি, প্রবাবলি সাইফুল্লাহ ভালো বলতে পারবো, আমরা 5-6 বছর পরে প্রথম বাইল্যাটারাল সিরিজ হারছিলাম ওই সিরিজ দিয়ে। তারপরে হ্যাঁ, আরো 2014 পরে এরকম আর কি একটা লম্বা সময় আর কি বাংলাদেশ ঘরের মাঠে বাইল্যাটারাল ওডিআই সিরিজ হারে নাই। এটা ছিল একটা বেসিক্যালি পোর্ট্রেটের মতো বাংলাদেশের জন্য, যে ওডিআই হবে দেশের মাটিতে, যে করেই হোক বাংলাদেশের যত বড় টিমই হোক, ইন্ডিয়া ফুল স্টেট ইন্ডিয়া হোক, বাংলাদেশ জিতে যাবে যে করেই হোক। 2022 সালে যখন ডিসেম্বরে ইন্ডিয়া আসলো একেবারেই সেরা দলটা নিয়ে, তখনও দেখা গেল যে মিরাকেল হয়ে সিরিজ জিতে গেছি আমরা। অদ্ভুত সব ইনিংস, অদ্ভুত পারফরমেন্স। সো উই ইউজুয়ালি ফাইন্ড এ ওয়ে ঘরের মাঠে আর কি। তো ওইটা ছিল একটা ফার্স্ট সাইন ইংল্যান্ডের সঙ্গে ওই সিরিজটা। তারপরে যেটা হলো, যে সবচেয়ে বেশি মনে হলো যে এটা নিচের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে ঠিক 2023 বিশ্বকাপের আগে যখন ইংল্যান্ড নিউজিল্যান্ডের অলমোস্ট সি ক্যাটাগরির একটা টিম আসলো প্রিপারেশনের জন্য। তামিমের লাস্ট সিরিজ ছিল, সেটা তামিম ভাই কামব্যাক করেছিলেন, দেন দুইটা ম্যাচ খেলে আর খেলেননি থার্ড ম্যাচ। তো অনেক ঘটনাবহুল সিরিজ। ওই সিরিজের ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয় নাই, ক্রিকেটের বাইরের অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ওই সিরিজের রেজাল্টটা দেখো, আমরা যখন ঘরের মাঠে মিরপুরে 2টা ম্যাচ খেলাম, আমরা যখন হারলাম ওই টিমের সঙ্গে, তখন অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল যে অ্যাকচুয়ালি সামথিং ইজ গোয়িং সিরিয়াসলি রং। সেটা ওই আতিফ ভাই অলরেডি একটু মেনশন করছে যে আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড থেকে অনেক পিছায় সবকিছু মিলিয়ে। আর সো ওডিআইটা যেই গতিতে আগাচ্ছিল, টি-20 যে ছাপটা পড়তেছিল ওডিআই, সেটা তো আমাদের এখানে পড়ে না, কারণ আমাদের টি-20টাও খারাপ ছিল, এখন ওডিআইতেও সেটার এফেক্ট পড়ছে। তো আর সব মিলায় তার বিশ্বকাপের পরে দেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমরা দেখতেছি যে একটা মিডল অর্ডারে যে একদম একেবারে পিলার বলতে যারা ছিলেন আর কি 3-4 জন, তারাও তো এখন আর নেই। তো সেটার বিগ শুজ টু ফিল, সেটাও ফিল করতে হচ্ছে। আর সেটা আমরা ফিল করতেছি, আমার কাছে ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো, ফিল করতেছি এমন ব্যাটসম্যানদের দিয়ে যারা বেসিক্যালি জেনুইন ব্যাটসম্যান। সো ওই বড় যে জিনিসটা যে আতিফ ভাই অলরেডি মেনশন করছে, যে টপ অর্ডারটা সর্ট আউট হয়েছে, তাই না? বিকজ ওই জায়গায় কম্পিটিশন আছে, ঠিক আছে। আর যেই সব জায়গায় কম্পিটিশন নাই, যে আমরা জানি যে ওই জায়গাটায় একটা ট্যুরের প্লেনে ওঠার আগে আমি জানি যে আমি যদি নাম্বার 4 হয়ে বা 5 হই, আমি অ্যাটলিস্ট 6টা ম্যাচ পাচ্ছি। সো আমি জানি যে আমি 3টা ম্যাচ পাচ্ছি, আমার কোনো রিপ্লেসমেন্ট নাই, আমার স্কোয়াডে 15 জনের মধ্যে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান রিপ্লেসমেন্ট নাই। সো ওই লার্জার ডিসকাশনে যাবই। তো ওই জায়গাগুলো যে ম্যাচ বানানো, টপ অর্ডার থেকে রান পাচ্ছে, কিন্তু মিডল অর্ডারে যে ওডিআইতে যে ম্যাচটা বানাইতে হয়, এই কথাটা আমরা খুব শুনি এখন ক্যাপ্টেনদের মুখ থেকে, সবার মুখেই শুনি। ওই জায়গাটায় আর কি খুব ভিজিবল সমস্যাটা খুবই আর কি দৃশ্যমান।
সো ওইটাই আর কি এই সিরিজ দেখা গেল। আমরা তো 3 ম্যাচেই 50 ওভার খেলতে পারি না, সো অত ডিপ অ্যানালাইসিসে যাওয়ার প্রয়োজন নেই, আমরা 3 ম্যাচে 50 ওভার খেলতে পারি না। দ্যাট টেলস ইউ অ্যাবাউট আওয়ার মিডল অর্ডার। আর মানে অ্যাড করি সেটা মিডল অর্ডারে ধরো আগে একটা জিনিস কিন্তু ছিল, সেটা থেকে যে ব্যাটারি দেখো আমাদের সেদিন একটা যে স্ট্যাটিস্টিক্স বলতেছিল একদম দেখতেছিলাম, সাকিব আল হাসানের স্ট্রাইক রেট রোটেশন ওয়াজ অ্যাবাউট 55%, whereas আমাদের এখানে স্ট্রাইক রেট রোটেশন হচ্ছে 40%, 42%। যদি আমরা কিন্তু প্রেশারটা নিয়ে নিতেছি বিকজ আমরা খেলতেছি, তোমার প্রেশারটা কিন্তু কখন নেওয়া যাবে না, মানে ব্যাটিং এর যে প্রেশারটা কিন্তু রিলিজ করার একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে কি ইফ ইউ ক্যান টেক সিঙ্গেলস, মানে অ্যাট উইল, স্পেশালি ওডিআই ক্রিকেট। ধরো ওডিআই ক্রিকেট আর কি আমি টিটে বলছি, ওডিআইতে তো প্রেশার রিলিজ করার উপায় কি, সেটা হচ্ছে যে ধরো ইফ আই এম নট রং প্রথম ম্যাচটা আমরা কিন্তু টু ডিফেন্সিভ ছিলাম এর সাথে, হাসারাঙ্গার সাথে, মানে আমরা আমাদেরকে দেখে খেলে দিতে হবে, ওভারটা পার করতে হবে, তারপরে ম্যাচে আমরা অ্যাটাকিং ব্যাটিং করছি। হ্যাঁ, সো মানে আমার কথা হচ্ছে যে মিডল গ্রাউন্ড, তুমি যখন ওটাই বলছি যে ওয়ান ডে খেলার মধ্যে যে ওয়ানস অ্যান্ড টুজ এর যে জিনিসটা দরকার সেই জিনিসটা বাংলাদেশের জন্য কিন্তু ইজ এ বিগ মিসিং। তুমি এখন দেখো যে কতগুলো ওয়ানস অ্যান্ড টুজ হয় একটা ইনিংস, এবং কয়টা প্লেয়ার একটা ইনিংসকে মানে খেলা বানানোটা কি, খেলা বানানোর যে কথাটা বললো যে খেলা বানানো কিন্তু ওয়ানস অ্যান্ড টুজ, খেলা বানানো কিন্তু 5টা 4 মারা না, মানে খেলা বানানোর যে কথাটা বলছে, হ্যাঁ মানে খেলা যে বানানোর ব্যাপারটা মানে সেটা তো মিসিং ওয়ানস অ্যান্ড পয়েন্টটা হচ্ছে যুগায়ু যেটা বলল যে মিডল অর্ডারে যাদেরকে খেলানো হচ্ছে তারা তো আসলে শুধু মিডল অর্ডার ব্যাটার না তা না, মানে তারা আসলে ওইভাবে চিন্তা করলে কোট অ্যান্ড কোট প্রপার ব্যাটারি হয়তো না, মানে যাদেরকে ট্রাই করা হচ্ছে বা তাদের ব্যাটিং এও আসলে রোলটা কিন্তু ডিফারেন্ট। তারা এতদিন যা খেলেছেন বা ডোমেস্টিকেও যা খেলেছেন তারা তো আসলে এই সিচুয়েশনের সাথে ইউজ টু না। আপনি ইন্টারন্যাশনালে এনে হ্যাঁ ওরকম হয় না যে তা না, টেস্টে হয়তো অস্ট্রেলিয়া ক্যামেরন কিংকে খেলাচ্ছে, সাউথ আফ্রিকা ভ্যান বুল্ডারকে মানে 3-এ খেলাচ্ছে, এরকম ব্যাপারও আছে, সেই জিনিসগুলো ধরেও কিন্তু আপনি যখন ধরেন একটা সিরিজে যাবেন যেখানে আপনার মিডল অর্ডারে 2টা ক্রুশাল পজিশনে এমন দুজনকে আপনি ট্রাই করাচ্ছেন এবং তাদেরকে দে হ্যাভ টু ফিল ইন দা মানে বিগ শুজ লাইক অফ মুশফিক এন্ড মাহমুদ, তখন তো আসলে এটাই কি হওয়ার কথা নয়, মানে তাদের এই স্কিল বা এই জিনিসগুলো চোখে পড়বে, এটাই তো হওয়ার কথা। আমার কাছে মনে হয় যে সেগুলা প্রথম কথা, এবং মানে which I firmly believe is Mehdi Hasan Miraj is one of the best in the world at number 8. Exactly. Well, let's get tactical about it. মানে he is তার আশেপাশে কেউ নেই 8 নম্বরে, যত তারা উপরের দিকে উঠে থাকবা তার ওই এক থেকে তার ক্রোনোলজিক্যালি তার ইয়েটা ডাউন হতে থাকে, কারণ সে যে জায়গাটা খেলার চিন্তা করতেছে ওই জায়গাটা কিন্তু চিন্তা করা যায়, মানে ওই জায়গাটা আমি ক্যাপ্টেন হলে অথবা আমি ডিসিশন নিতে পারি আমি ওই জায়গায় খেলবো, বাট আই ডোন্ট থিঙ্ক মেহেদী হাসান মিরাজ বিলংস ইন দ্য ফার্স্ট 7। 8 নম্বরে সেঞ্চুরি মারতে পারে, 8 নম্বরে কিন্তু আফিফের সাথে মিলে আফগানিস্তানের সাথে খেলা যেতে পারে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। মানে তার ব্যাটিং ইয়ে নিয়ে বলতেছে না, কিন্তু বলছে যে ওই খেলা বানানোর খেলাটা মেহেদী হাসান মিরাজের নাই। আরেকটা করতে পারে, সে উপর দিয়ে খেলতে পারে, মানে পাওয়ারটা এড়িয়ে দিল, সে চালাইলো, লেগে গেলো, কাভার টাভার উপর দিয়ে চলে গেল, বাট এই যে 5-6 যে খেলা এটা কিন্তু মিরাজে খেলা না, মিরাজে খেলা না ইন দ্য সেন্স যে 5-6 খেলাটা কিন্তু তোমার মানে তোমার কিন্তু অনেক কিছু হিসাব করতে হয়। প্রথম কথা থেকে যে মানে আমি যদি যা বুঝি আর কি, কোথা থেকে সে যখন নামবে তখন তার হাতে থাকবে 30 ওভার, 30-25 ওভার, 25 ওভারের মধ্যে সে 5 ওভার নিশ্চয়ই নিবে যে নিজেকে সেটেল ডাউন করতে, পুরো জিনিসটাকে হাতে নিতে। মেহেদী হাসান মিরাজ তো 5 ওভারই হইতেছে না, আর যখন সে লঞ্চ করতে যাচ্ছে তখনই সে আউট হয়ে যাচ্ছে। ধরো মানে সেকেন্ড ম্যাচ নাকি যেটাতে পুল করে আউট হলো, পুল করলো পেস বোলারকে মিরাজ, সেকেন্ড ম্যাচ দ্যাট ইজ, হ্যাঁ সেকেন্ড ম্যাচ না সেকেন্ড না থার্ড ম্যাচে সম্ভবত, যেই ম্যাচে মানে ওই পুলটা কিন্তু ইজ নট অ্যাকসেপ্টেবল ফর নাম্বার 5, বিকজ ওই জায়গায় খেলা বানানোটা কি, ওই জায়গায় পুলটা করতে হলে পুলটা নামাই দিবে যেন বলটা গ্লাইড করে দিকে 2 হয় 4 হয় 2-3 হয়। ওই পুলটা কিন্তু মানুষ করতে হবে কখন 45 ওভার্সে গিয়ে, 47 ওভার্সে গিয়ে, যে আমি এখন ট্রাই করি, বাট নট ওয়েন মিরাজ ওয়াজ ব্যাটিং। মানে আমি বলতে টেকনিক্যালি হয়তো মানে টেকনিক্যালি যাই না ব্যাপারটা, মানে দ্যাট ইজ হিজ মাইন্ডসেট। এই যে পুল বা এগুলোকে কার্ভ করতে হবে, এগুলো এইসব জিনিসটা কার্ভ করতে হবে। মাহমুদুল্লাহ আমি দেখছি, মাহমুদুল্লাহ তো ওয়াজ অলওয়েজ অনেক ইয়ে ছিল, মানে বল খাইতো, তারপরে খেলতো, এই করতো ওই করতো, ওইটা খাইলেও বাংলাদেশ কিন্তু 50 ব্যাটিং করতো, তারা যে আউট হয়ে যাচ্ছে এর জন্য বাংলাদেশ 50 ব্যাটিং করতে পারছে না। ধরো সেকেন্ড ম্যাচটা মানে সেকেন্ড ম্যাচটা যেটা আমরা জিতছি এটা তো জাস্ট অন দ্য বেসিস অফ তানজিম সাকিব ব্যাটিং, আর কিচ্ছু না। তানজিম সাকিব যে ম্যাচটা যে ব্যাটিংটা করছে ওই ব্যাটিংটা তো আসলে মানে ওই ব্যাটিংটা না হলে সেকেন্ড ম্যাচ জিতি না, মানে ওই ম্যাচটা কিন্তু ব্যাটিং এর পারপাসে জিতি নাই, মানে ব্যাটসম্যানদের ব্যাটিং এর জন্য না। না আমরা গত কয়েকটা ওয়ানডে জিতছি, কোনোটাই পিওর ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল না, সব লোয়ার অর্ডারদের। হ্যাঁ, কারণ জুবাইর যে কথা বলতেছে যে আসলে প্রপার নাম্বার 5 ব্যাটসম্যান আছে কিনা। হ্যাঁ, এখন জুবাইর একটা কথা বলি যে আমরা কি আসলে প্রপার নাম্বার 5 নাম্বার 6 ব্যাটসম্যান মানে গ্রুম করছি ডোমেস্টিক ক্রিকেটে? না, সেটাই তো নাই। ধরো আমি জুবাইর মিলে কিন্তু নেটে ব্যাটিং দেখছি, আকবর আলীর মনে আছে? 7 নম্বরে মারতে হবে, ওই যে জুবাইর ওই যে ড্রিল মনে আছে, এদের 7 নম্বরে খেলতে হবে, 7 নম্বরে ব্যাটিং করতে হবে। আজকে একটা কথা মানে একজন বলতেছিল
বাংলাদেশে যে আমাদের যে সিলেকশনটা হয়, সিলেকশনটা কিন্তু বেসিক্যালি হয় কিন্তু রানের উপর ভিত্তি করে। তোমার একটা 5-6 ব্যাটসম্যান কিন্তু 400-450 রানে বেশি করতে পারবে না প্রিমিয়ার লিগে, টপ রান স্কোরার। ওয়ারাস তোমার কিন্তু প্রথম 1-2-3 কিন্তু হ্যাঁ, তাই আমরা কি করি, আমরা ওই উপরের ব্যাটসম্যানকেই নিচের দিকে শেয়ার আউট করি। এখন ঘটনা হচ্ছে যখন নিচের দিকে আমরা নিব, আমি জাস্ট মানে এক্সাম্পল হিসেবে যখন নিচের দিকে নিব ওটা একটু পুরান হবে। যেই ব্যাটসম্যানটা আজকে নাম্বার 3-তে বা নাম্বার 2-তে ব্যাটিং করে সে পাওয়ার প্লেতে দেখে যে লোক নেই বাইরে, আমি ওইটা ইউটিলাইজ করতে পারে, সেই যখন আমার নিচে আসে তখন কিন্তু পুরান বলে কিন্তু তার কিন্তু ফিল্ডটা স্প্রেড করা, যে মানসিকতা নিয়ে সেই 1200 রান করছে ওই মানসিকতা কোনোটাই কিন্তু এটার সাথে মিলবে না যদি তাকে 5-এ খেলানো হয়, 4-এ খেলানো হয়। তো এই যে ওয়ানডে ব্যাটিংটা যে হচ্ছে না, এটা আমাদের মনে হয় যে সিলেকশন প্যানেলের একটা বড় ভূমিকা হচ্ছে গিয়ে সিলেকশন প্যানেলে বোঝা হচ্ছে যে আসলে কোন প্লেয়ারটা কোন জায়গায় আছে। আজকে সোহানকে আমরা সোহানকে কেন মনে হচ্ছে, বিকজ সে 5-এই খেলতেছে, লিগেও 5-এ খেলতেছে, সব জায়গায় 5-6 খেলছে। হ্যাঁ, সো সে ম্যাচটা বানাইতে পারে 5 থেকে, ইফ আই এম নট রং। সে মোসাদ্দেক আমি বলতে নিতে হবে, বাট ম্যাচ বানানোর যে ব্যাপারটা ওটা ওই জায়গাটা খেলে বলেই পারে, কিন্তু মিরাজ তো লিগেও 5-এ খেলেন। তো এটা সিলেকশন প্যানেলের সামনে যাওয়া উচিত। হ্যাঁ, মানে মিরাজ এবং ধরেন লিটন যাকে ফেরানো হয়েছিল, চিফ সিলেক্টর বলেছিলেন যে তাকে আসলে গেম টাইম দেওয়ার একটা ব্যাপার আছে, যেহেতু সে টি20 ক্যাপ্টেন। সিলেক্টর কিন্তু চিফ সিলেক্টর বলেছিলেন তো, মানে ওয়ানডেতে লিটনের ফেরানোর জন্য ও হ্যাঁ 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 মনে পড়ছে, যে ইয়ে ছিল আর কি, ভুল কথা হ্যাঁ তো বলছিলেন। আচ্ছা যাই হোক, মানে তো তারপরে লিটনকে এক ম্যাচ খেলানোর পরে কি গট ড্রপ, এরপরে খেলানো হলো শামীম হোসেন পাটোয়ারিকে। ঠিক আছে, স্টিল মানে শামীম তার তো আসলে আমরা যতটুকু জানি বা টি20তেও সে ওইভাবে হবে, সে কাইন্ড অফ ফিনিশারকে যদি আপনি তুলে আনেন হচ্ছে মিডল অর্ডারে, কারণ জাকেরকে আপনি উপরে তুলবেন না, জাকের ওই পজিশনে ভালো করে, তো তাহলে আপনি মানে মাহমুদুল্লাহ মুশফিক রিটায়ার করেছেন, সেই রিটায়ারের কমিউনিকেশনটাও কি ছিল সেটা নিয়েও একটা কোশ্চেন ওঠে। আর যদি তারা জানতেন মানে সিলেক্টর বা টিম ম্যানেজমেন্টরা, তাহলে এইসব রোলের জন্য কাউকে গ্রুম করানো বা সিলেক্টররা বা সিলেক্টরদের লং টার্ম প্ল্যানিং বলতে যে ব্যাপারটা, এরকম দূরদর্শিতার যে ব্যাপারটা, সেটা নিয়ে কি তাহলে কোশ্চেন ওঠে না যে মাহমুদুল্লাহ মুশফিক? অবশ্যই উঠে। আজকে তো জুবাইর একটা রিপোর্ট পাঠাচ্ছে একটু, মানে আমি বিকেলবেলা দেখলাম সুন্দর সময়, যে লিউ ভাই মোসাদ্দেকের ব্যাপার নিয়ে সরি বলছে, মোসাদ্দেককে সরি বলছে। মানে ধরো কথাবার্তা বলার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি আসলে কি চাচ্ছি, ধরো লিটন কুমার দাসকে 5-6 খেলানোটা, আর একটা জিনিস আমার মনে হয় যে প্লেয়ারদের সাথে কথা বলা উচিত, প্লেয়াররা যে কোনো একটা রোলে দিলেও রোলটা প্লেয়ারটা একসেপ্ট করতেছে কিনা। এটা তো ন্যাশনাল টিম, এখানে তো প্লেয়ারদেরও মতামত নেওয়া উচিত যে তারা ওই রোলটাকে একসেপ্ট করতেছে কিনা। এখন আমাদের লিউ ভাই বললেন কি যে টি20 ক্যাপ্টেন করে তাই খেলাবো, তারপর তাকে খেলালেন না। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে টি20তে যাবে বাংলাদেশ দল, যাচ্ছে না, এখানে কি লিটনের একটু হলেও মানে কনফিডেন্স লেভেলের ডেন্ট হবে না? বিকজ যে সে তো ফর্মে নাই, তার জন্য তো সে বাদ পড়ছে। মানে জিনিসটাকে আরেকটু একটু ইয়ে করে দেখি, তাহলে কি লিটনকে কিন্তু খালি তুমি ড্রপ করো নাই, ইউ আর অলসো ডেন্টিং হিজ কনফিডেন্স, তুমি তাকে নিতেই না। দ্যাট ইজ ওয়ান থিং। আমার মনে হচ্ছে আমাদের টি20 মানে ওয়ানডে যে ব্যালেন্স, ওয়ানডে যেইভাবে খেলতে যাচ্ছে ওখানে লিটন ফিট করে না, ইট ইজ ওয়ান থিং, বাট when you are picking Liton and dropping him, it only implies that he is not in form. ঠিক আছে না? এই জিনিসটা সে এটা কি তাকে মানসিকভাবে ইয়ে দিবে না, একটু হলেও মানে কনফিডেন্সে ঘাটতি ঘটবে না? মানে বিকজ সো এই জিনিসটা লিউভেদের একটু একটু মনে একটু মানে বেটার ক্যালকুলেট করে করা উচিত। বিকজ আপনার বুঝতে হবে যে আপনি কাকে কোন জায়গায় কখন যাচ্ছেন। ফর্মে ফিরানোর জন্য কিন্তু কোনো ফর্ম্যাট হতে পারে না, মানে আমি এটার সাথে বিশ্বাস করি না। লিটন কালকে ধরো 50 মানে যখন হবে এই শোটা যখন দেখা হবে তখন খেলা শেষ হয়ে যাওয়ার হতে পারে, সেই খেলাতে হয়তো 50-70 মারতে পারে, বাট দ্যাট উইল নট জাস্টিফাই লিটনের মানে বোট ইজ পিকিং আপ, মানে তাকে দলে নেওয়ার ক্ষেত্রেও জাস্টিফাই হবে না এবং তাকে ড্রপ করাটা তো আরো জাস্টিফাই হবে। সো ওই দিকটা আমার মনে হয় যে দূরদর্শিতা একটু আছে, এবং আমাদের বুঝে যে আমরা আসলে 5-6 গায়ে খেলাবো, মানে লেটস ফিক্স দিস প্লেস যে আমরা এই প্লেয়ারটাকে ব্যাক করবো 4-5-6 এট 5-6 5-6 বিকজ আমার মনে হয় যে আমরা একটা প্লেয়ারের কথা ভুলে গেছি প্রায়, রান করছে এটাও ঠিক, বাট তাকে আসলে আমরা দেখলামই না, আফিফ হোসেন, মানে নো ওয়্যার ইন দ্য সিন। বাট আফিফ কিন্তু আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতেছিল, মানে হি হ্যাড সাম নকস যেটা ভেরি ক্রুশাল ছিল। সো আমরা কাকে কখন ডিসকার্ড করছি এটার যেমন কোনো ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা সবসময় পাওয়া যায় না, কাকে কখন নিচ্ছে এটা সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। বাংলাদেশের টিম সিলেকশন এবং বাংলাদেশের যে কোনো ক্রিকেটীয় ডিসিশন বা বোর্ডের ডিসিশন ব্যাখ্যা পাওয়াটা তো আসলে মুশকিল। তো আতিফ ভাই মানে ব্যাটিং এর ব্যাপারটা নিয়ে তো আসলে আলোচনা হবেই হচ্ছে, বোলিং সেক্ষেত্রে আসলে সামনে আসে না, কারণ বোলারদের আসলে তেমন কিছু হয়তো করারও থাকে না, বাট একটা পার্টিকুলার
বোলারকে নিয়ে আসলে কথাবার্তা আবার সাথে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। ইনফ্যাক্ট মানে এই শো যখন আমরা শুরু করি তার আগে আমি পার্সোনালি কিছু মানে সম্ভাব্য টপিক জুবেরের সাথে শেয়ার করছি। তো সেটার মধ্যে একটা ছিল যে মুস্তাফিজের আসলে বর্তমান অবস্থাটা কি নিয়ে, সেটা আরো 2-3 মাস আগে। তো এখন মুস্তাফিজ এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আসলে একটা উইকেট, লাস্ট ম্যাচের বোলিং বা তার ফিটনেস, তাকে দেখে মনে হয়েছে যে সে আসলে উনি পুরো ফিট কিনা। সুজয় ভাই মানে মুস্তাফিজের ব্যাপারে আসলে এখন কি চলছে বা মুস্তাফিজের আসলে বর্তমান অবস্থাটা কি? এখন মুস্তাফিজের রোলটা কি ওয়ানডে টিমে, এটা একটা বড় প্রশ্ন। আমরা তাকে 4-5টা স্পেলে বোলিং করতে দেখছি থার্ড ম্যাচে। একটা স্পেলেও তাকে অ্যাটাকিং বোলিং বলার মনে হয় না, একটা স্পেলও মনে হয় না যে হি ইজ লুকিং ফর উইকেটস। বোলিং এর কথা বাদ দিলাম, ফিল্ডিং এ 3টা ওয়ানডেতে একটা মুহূর্তের জন্য মনে হয় না যে সে রিলায়েবল। এমন কিছু বল তার ডান পাশ বাম পাশ দিয়ে গেছে যেগুলো হচ্ছে সে লিটারালি অ্যাটেম্পটও করে নাই। মানে এতটাই লেথার্জিক, এতটাই মানে লাইফলেস অ্যাটিটিউড পুরো মাঠে। এই জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ছে, যে বল খুব কাছ দিয়ে যাচ্ছে কিন্তু সে অ্যাটেম্প করছে না, বাউন্ডারিতে কোনো জাম দিচ্ছে না। বাকি মিরাজ হয়তো ডিফেন্ড করছে যে ইনজুরি থেকে ফিরছে, তো ইনজুরিটা ছিল হচ্ছে বাম হাতের আঙ্গুলে, সেটার সঙ্গে একটা বল চেস করার কতটা সম্পর্ক সেটা একটা বিষয়। আজকে লিপু ভাইকেও সেম প্রশ্ন করা হয়েছে তার অ্যাটিটিউডটা নিয়ে, তিনিও ডিফেন্ড করেছেন, স্বাভাবিকভাবে উনি ডিফেন্ড করবেন। উনি বলছে যে টানা যদি একসঙ্গে টিমের সঙ্গে প্র্যাকটিস করতে পারতো তাইলে হয়তো ওই জাজবা বা ওই ইয়াটা আসতো আর কি। এখন কথা হচ্ছে যে মুস্তাফিজের কি এই স্টেজে এসে, ক্যারিয়ারের এই স্টেজে এসে এইসব জিনিস দরকার হয় কিনা? উনি কি যথেষ্ট প্রফেশনাল না, যে যথেষ্ট উনি প্রফেশনাল ক্রিকেটটা কি খেলেন নাই, যে উনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচে ডু অর ডাই ম্যাচে সেটা একটা প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ওই দিন একজন বলতেছিল যে সে কি বাংলাদেশের জন্য খেলে নাকি ওয়ার্ল্ডের কয়েকজন সিলেক্টিভ এজেন্টের জন্য খেলে, যারা কিনা তাকে ওই ফ্র্যাঞ্চাইজি লিগ গুলা নিয়ে যাবে। যখন অ্যাটিটিউড রিলেটেড এই কোশ্চেনটা আসে তখন আর কি এই ধরনের কনভারসেশন আসতে থাকে, স্পেকুলেশন আসতে থাকে, এবং তখন পারফরমেন্সও তো দেখার বলার মতো কিছু নাই। গত 18 ম্যাচে মনে হয় 19টা উইকেট। সো ওয়ান ডে তে আমরা তাকে ভাবি হচ্ছে যে 19 ম্যাচে, তো আমরা ওয়ান ডে তে তাকে ভাবি হচ্ছে যে মানে 3জন পেসারের মধ্যে একজন সে ডেফিনেটলি। এই যদি হয় তার 2 বছরের রেজাল্ট, তাহলে কিভাবে আমরা তাকে মানে একেবারেই অটো সিলেক্ট মনে করি আর কি? তার চেয়ে বেটার পারফরমেন্স অন্য প্রত্যেক পেসারের আছে। ইভেন তার চেয়ে বেটার পারফরমেন্স শরীফুলের, তার চেয়ে বেটার পারফরমেন্স তাসকিন তো বাই ফার দ্য বেস্ট। সো কোন ইয়েতে আর কি কনস্ট্যান্টলি আমরা তাকে চান্স দিয়ে যাচ্ছি, আর তাকে আমরা কেনই বা ফ্ল্যাট উইকেটে খেলাই, এটা আরেকটা জিজ্ঞাসা। আমরা সবসময় জিজ্ঞেস করি যে আমাদের যেহেতু এই লাক্সারি আছে, কেন আমরা তাকে একেবারেই যখন মিরপুরে আমরা খেলবো এর বাইরে আমরা খেলাবো না? দিল্লি বা মানে আমরা যেটা বলতেছিলাম যে কেন আমরা মুস্তাফিজকে একেবারেই যদি আমাদের খেলাইতেই হয় তাহলে কেন আমরা তাকে একেবারে বেস্ট কন্ডিশনে না খেলাই? কারণ আমরা যদি বেস্ট কন্ডিশনে খেলাই, যেমন সেন্ট লুসিয়া সে নেপালের বিপক্ষে বল করতেছিল তখন মনে হয়েছিল মুস্তাফিজের মতো বলার পৃথিবীতে কেউ, আমরা তাকে ওই রাইট কন্ডিশনেই খেলাই, আমরা তাকে ওই কন্ডিশনটাই খেলাবো যেখানে হচ্ছে সে একেবারেই লিথাল, অ্যাবসলিউট লিথাল। সেটা আমরা মিরপুর হোক, আর সেটা যদি সেন্ট লুসিয়া হোক বা গায়ানা হোক, যেখানেই হোক, বা দিল্লি হোক, দিল্লিরও কিছু উইকেট থাকে এরকম। এরকম যদি এরকম মানে ওইরকম ট্যাকি উইকেটে আমরা তাকে খেলাই, আমাদের তো এই লাক্সারি আছে। আমরা কেন ফ্ল্যাট উইকেটে তাকে খেলিয়ে আমরা মানে টিম কেন এত বড় সাফারার হবে? ডে অ্যান্ড ডে আউট তার কোনো পারফরমেন্স নাই, অনলি আইপিএল রেপুটেশন আর অন্যান্য রেপুটেশনের কারণে হয়তো সে বারবার চান্স পেয়ে যাচ্ছে। তার আইপিএলও কিন্তু সে ডিরেক্ট সিলেক্ট হয় নাই, সে একটা রিপ্লেসমেন্ট বলার হিসেবে গেছে, তারপর সে এখানে লিটারালি জান দিয়ে বোলিং করছে, মনে হচ্ছে লেফট হ্যান্ডের সিডনি বার্নস বোলিং করছে। সো ওই সিডনি বার্নস টাইপের বোলিংটা আমরা বাংলাদেশে দেখি না, একসময় দেখতাম, এখন আর দেখি না। আতিফ ভাই মানে আপনাকে যদি এই কথাটা তো আসলে মানে তুমি একসময় দেখতে মানে কি, এখন আর দেখো না মানে কি, এখন দেখো না মানে এখন সে চাইলেও দেখাতে পারবে বলে মনে হয় না। না, আমাকে এক ফিজিও একবার বলছিল যে মুস্তাফিজের এই বিষয়টা নিয়ে, যে সে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের মধ্যে 100% এফোর্টে ওই কাটার বলটা করতে হবে, 100% এফোর্টে, বিকজ ইটস আনন্যাচারাল মুভমেন্ট, তাই না? সো ওই এফোর্টটা তাকে খুব ক্যালকুলেটিভলি ইউজ করতে হয়। এখন আপনি কোন জায়গায় ইউজ করবেন এটা ডিপেন্ড করে হচ্ছে ওই পার্সোনালের উপর, বাকিটা আপনাদের দায়িত্ব, এবার আপনারা ডিসকাস করেন। না আতিফ ভাই, ধরেন আপনাকে একটা আতিফ ভাই, হ্যাঁ মানে কোশ্চেন ওই অ্যাড করি, আপনি তারপর বাকিটা বলে দেন। যে কথাটা মুস্তাফিজের এরকম মানে তো বিতর্ক বা আলোচনা উঠলে যেটা একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আইপিএল বা এরকম লিগের মুস্তাফিজ আর বাংলাদেশ ন্যাশনাল টিমের মুস্তাফিজ এর মধ্যে পার্থক্য আছে। এই জিনিসটা কি সম্ভব কিনা বা এটা সত্য কিনা বা এরকম কোনো ব্যাপার আসলে ঘটতে পারে কিনা? প্রথম কথা থেকে যে এটাকে বিচার করা যাবে না, মানে লিগের মুস্তাফিজ এই লিগে এখানকার মুস্তাফিজের পার্থক্য আছে, এটা বিচার করা যাবে। যেটা আমরা বিচার করতে পারি, যেটা আমরা মানে
বলতে পারি সেটা হচ্ছে যে মুস্তাফিজ আসলে এখন ওডিআই ক্রিকেটের জন্য ফিট না ইন দ্য সেন্স। আজকে আমি একজন ইয়ের সাথে মানে পেস বোলিং কোচের সাথে কথা হলো জাকি ভাই, সে বলছে ওডিআই ক্রিকেটে 135-140 রেঞ্জে রেগুলার 10 ওভার বল করতে গেলে যে বডি ফিটনেসটা লাগে সেই বডি ফিটনেসটা মুস্তাফিজের নাই। মুস্তাফিজ নতুন বলে উইকেট পায় না ধরে, কারণ নতুন বলে উইকেট পায় তাহলে জোরে বল করতে হবে। ইউ গট দ্য পেস, তার পেস ইনক্রিজ করে নাই, তার সুইং নাই, তার আছে খালি কাটার। এখন এই পেস আর সুইং না থাকার কারণে কি হবে, সেই কাটারটা দিয়ে খালি এই কাটারটা কতক্ষণ ইউজ করতে পারবে, 4 ওভারের যেটা স্পেল হবে ওইখানে এই কাটারটা ক্যান বি মিক্সড আপ। বাট when it comes to 10 overs you cannot bowl those, এই যে জুবাইর যে ফিজিওটা বললো যে একটা পার্টিকুলার টাইপে যদি এটা করতে হয় তাহলে সে 4 ওভারটাকে ভালো মিক্স আপ করতে পারে, এই 3টা কাটার দিবে এই ওভারে, এই 2টা কাটার দিবে। বাট যখনই ওটা 60 বল হয়ে যাচ্ছে, আজকে মুস্তাফিজকে নিয়ে জাকিরের সাথে কথা হলো একটা লিখার ব্যাপারে, তো জাকি বললো যে মুস্তাফিজের সাথে 10 ওভার বল করার মতো জায়গায় নাই, কারণ জুবাইর যে একটু আগে বলতেছিল যে কাটার, তার সাথে ফিজিও বলছে কাটার সে 100% দিতে পারে এইটুকু টাইম ফ্রেমের মধ্যে। 10 ওভার কিন্তু 10 ওভার কাটারের উপর ভর করে তুমি করতে পারবা না। জাকিরের লজিকটা হলো যে 130 বা 135 বা 140 বোলিং করতে গেলে যে ফিজিক্যাল কন্ডিশনটা থাকা দরকার ওটা মুস্তাফিজের নাই। ফর 10 ওভার্স ক্রিকেট, ফর 4 ওভার্স ইউ ক্যান মিক্স আপ দোজ কাটার্স, বিকজ তুমি 8টা কাট করে বেড়ায় গেলাম। বাট 10 ওভার ক্রিকেটে কিন্তু মানে টাইম স্প্যান, ব্যাটসম্যানদের মানে ওয়ে অফ অ্যাপ্রোচিং অ্যান ইনিংস ইজ ডিফারেন্ট। সো যেহেতু তার পেসটা নাই সেহেতু সে নতুন বলে পারে না, এবং সুইংটা নাই বলে সে পারতে পারে কই, হ্যাঁ সুইং নাই, সে পারতে পারে কই লাস্টের দিকে এসে, উইচ ইজ নাট বিকামিং ভেরি প্রেডিক্টেবল। তাই কিন্তু দেখবে যে ইনসাইড আউট মারতেছে, ব্যাটসম্যান সরে যাচ্ছে, ওইটাও প্রেডিক্টেবল হয়েছে। আর মিডল ওভারে মানে আমার যেটা মনে হয় বাংলাদেশ ইজ ব্যাডলি মিসিং এবাদত কিন্তু ওডিআইতে মিডল ওভারে এসে কিন্তু একটা খুব ভালো বোলিং করবে, মানে জাস্ট অন দ্য বেসিস অফ স্পেস বলটা করবে, ওই রিপ্লেসমেন্টটা এখনো পায় নাই, ওইটা পায় নাই। এইটা হচ্ছে একটা বড় মানে বড় জায়গা যেটা কিন্তু আমরা কিন্তু এবাদত বলতে ভুলে গেছি, মানে ওটা কিন্তু খুবই ডার্টি ওয়ার্ক, ওটা কিন্তু খুব মজার মানে বোলিং না যে আটকে বোলিং করার, ওইটা কিন্তু মুস্তাফিজ কিন্তু করতে পারবে না। কারণ কি ধরো মুস্তাফিজের দায়টা নিতে হবে কেন, মুস্তাফিজের একটা পেস বাড়াবো কিভাবে, আমার একটা পেস বাড়াতে হলে আমার পেস বোলিং করতে হবে। পৃথিবীতে যত ভালো বোলার আসছে, পেস বোলার আসছে, যারা আসছে তারা সবাই কিন্তু লঙ্গার ফরম্যাটে জোরে বল করে তারপরে শর্টার ফরম্যাট খেলে, বিকজ ওইখানে তারা ওই মানসিক ভাবে ওই জোরে বল করার ইয়েটা কনসেন্ট্রেশন নেয়, দিয়ে শর্টার ফরম্যাটের জুম বলটা মানে জোরে বলটা করতে পারে। মুস্তাফিজ কি লঙ্গার ফরম্যাট ক্রিকেট খেলে? এখন আমাদের বোর্ডের মুস্তাফিজের সাথে বসা উচিত তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনাটা জানার ব্যাপারে। সে যদি চায়, সে যদি টেস্ট খেলে না, সে যদি চায় সে বলতে পারে আমি এখানে টি20 খেলবো। ইন দ্যাট কেস আপনি তো, কারণ আমি কিন্তু নিজে খুব মানে আজকে ওইটা দেখছি যে স্ট্যাটিস্টিক্স গুরু শাহাদ আমাকে বুঝে দিচ্ছিল যে ওয়ার্ল্ড কাপের পরে 17টা ম্যাচ খেলছে বাংলাদেশ, এবং 17টা ম্যাচের মধ্যে মাত্র 4টা ম্যাচ খেলছে হাসান মাহমুদ। চ্যাট করে কথাটা ফেলে পারবো না। সো হাসান মাহমুদ কি ডিপ টাইপ না? হাসান মাহমুদ ইজ ইন গুড ফর্ম, মানে সো। আর এই যে একটা জিনিস আসছে না, মানে এটা আমার কাছে নিজেও মনে হয় যে এই যে ফিজিস ব্যাক, আজকে আমার একটা লেখার ইন্টারেস্ট ছিল, এটা কিন্তু একটা মানে দ্য মোস্ট ভেগ ওয়ার্ড ইন বাংলাদেশ ক্রিকেট নাও। আমি বলতেছি না, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড সো রুড লাইক দেব দুলাল যে মুস্তাফিজ আর ফিরতে পারবে না, বাট ফিজিস ব্যাক এটা কিন্তু ওই 2 ওভার 3 ওভার দেখে আই ডোন্ট থিংক ইটস রাইট। এবং আমাদের মুস্তাফিজের সাথে বসা উচিত, টিম ম্যানেজমেন্টের নিজেরও বোঝা উচিত যে ক্যান হি বোল 140, ডাজ হি হ্যাভ দ্যাট ইন দ্যাট মাইন্ড, বিকজ একটা ইনজুরি আছে তার, এটা তো লেটস যে এই ইনজুরিটা তার আছে, সে নিজের ম্যানেজ করেই খেলবে। সো সে ওই 140 যদি বল করতে না পারে, 100 ওই বলটা যদি না করতে পারে, দেন আই ডোন্ট থিঙ্ক মানে নতুন বল তাকে ইউজ করার নাই। আর মিডল ওভারে তো সে ওইটা মিডল ওভারে কিন্তু 140 লাগছে। হ্যাঁ, মিডল ওভারে ওটা এক্সট্রা পেস আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাই বলছে। তাহলে তুমি ওয়ান ডে তার রোলটা কি? না, এখানে যেটা দেখলাম ভাই, দুইটা তাসকিন ম্যাচ খেললো, দুইটা ম্যাচেই তাসকিনকে নতুন বলে রেসপন্সিবিলিটি নিতে হয়েছে, সাকিবের সঙ্গে সাকিবও ছিল। দেন ডেথ ওভারে এসেও তাসকিনের উইকেট নিতে হয়েছে, মানে যেটা আর কি ডেজিগনেটেড মানে মুস্তাফিজের জন্য ডেজিগনেটেড রোল আর কি। ক্যাপ্টেন তাকে এখন একটু অ্যাড করে জুবাইর, মানে এখন মুস্তাফিজ আর তাসকিন না আমাদের সাকিব এই দুজন বোলিং করলে, মানে তোমার কি মনে হয়? আমার তো মনে হয় যে সাকিব ওভারে উইকেট ব্যাট করে ফেলতে পারে। ওইটাই বলতেছিলাম, আমি ওখানে আসতেছিলাম যে যেই ফেজে ওই দুইজন বল করুক না কেন, বা ইভেন হাসান মাহমুদ, মানে আমি যাদেরকেই দেখি না কেন, তো সবার মধ্যে মানে ওই এফোর্টটা আছে, তারা সবাই ওই কম্পিটিশনটা ফিল করে টু সাম এক্সটেন্ট সবাই। বিকজ এখানে সবাই জানে যে তাসকিন ছাড়া বলতে গেলে যারাই আছে সবাই খুবই খুবই সূক্ষ্ম মানে পার্থক্য আর কি একজন আরেকজনের সঙ্গে। সো কম্পিটিশনটা খুব হেভি। তো তারাও জানে যে একটা ম্যাচ যদি আমার খারাপ যায়, দেন আমার রিপ্লেস করার জন্য আরো একজন রেডি আছে। মুস্তাফিজের ক্ষেত্রে আমি সেটা দেখি না।
দুই নাম্বার যেটা বললেন যে ভাই আপনি যখন নিউ বলে উইকেট নিচ্ছেন তাসকিন, আপনি রিলাই করতেছেন তাসকিনের উপর ডেতে উইকেট নেওয়ার জন্য, সাকিবের উপরও ডেতে রিলাই করতেছেন ডেতে উইকেট নেওয়ার জন্য, আপনি মুস্তাফিজকে কোয়াইট ওভার দিতেছেন, কোয়াইট ওভার গুলা দিতেছেন যাতে সে তুই কোন রকম 4-5 করে দিয়ে শেষ করতে। দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি। মানে এইটা ছাড়া ক্যাপ্টেন আর কি করার আছে? যখন আপনি তার কাছ থেকে তো ওভার বের করতে হবে, তার ওভার বের মিনিমাইজ করার জন্য প্রথমে শান্ত প্রথম ম্যাচে 3 ওভার করছে, 3 না 4 ওভার করছে শান্ত। তারপর শামীম পাটোয়ারি ম্যানেজ করছে সেকেন্ড ম্যাচে, শামীম পাটোয়ারি সেকেন্ড ম্যাচেও ম্যানেজ করছে ডেতে, ঠিক আছে, একটা পর্যায়ে। সো আপনার এইভাবে তো থার্ড ম্যাচে আর কি আপনি একজন প্রমিনেন্ট ফ্রন্টলাইন বলার হয়তো সেটা করতে পারবেন। আর আপনি যেটা বললেন যে পেস বাদ দিলাম, যে তার যে কনভেনশনাল সুইং নিয়ে আমরা দেখছিলাম যে ওটিস গিবসন কাজ করছিল, অনেক পুশ করছিল তাকে যে কনভেনশনাল সুইংটা যাতে আসে আর কি, নতুন বলে যাতে ভিতরে বল ঢোকাইতে পারে, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক পুশ করা হয়েছে, কিন্তু ওইটাও আর আসে না। ওইটা মনে হয়েছে যে আমার মনে আছে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পোস্ট কোভিড ফার্স্ট সিরিজ যেটা, ওখানে সে 2-1 বল ভিতরে ঢুকাইছে, 2-1 উইকেটও নিচ্ছে। আমার মনে আছে যে ব্র্যান্ডন কিং মনে হয় বল হয়েছিল ইন সুইং এ, আমরা খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ এটা হয়তো মুস্তাফিজের সেকেন্ড ফেজ, ক্যারিয়ারের সেকেন্ড ফেজ হতে যাবে বা কিছু। ওইটার ওইরকম কিছু হয় না, ওইটা ফ্লারিশ করে নাই, তার নিউ বল রেসপন্সিবিলিটিও তার নিতে হয় না, কারণ শরীফুল আসছে, শরীফুল টুক ওভার দ্যাট রোল ভেরি সিগনিফিকেন্টলি। শেষ পর্যন্ত শরীফুলই ওই কাজটা করে গেছে, তার আর ওই জায়গাটা দখল করা, নিজেকে ইভলভ করে ওই লেভেলে যাওয়া, যে 3 ফেজ বলার হওয়ার যে চেষ্টাটা, সেটা তার মধ্যে দেখা যায় নাই, বা টিম ম্যানেজমেন্ট হয়তো তার কাছে চায় নাই। আর টিম ম্যানেজমেন্ট এখন বলে হচ্ছে যে ডিফেন্সিভ বোলার, হি ইজ এ বেস্ট ডিফেন্সিভ বোলার ইন বাংলাদেশ। তার তো ইকোনমি গত 20 ম্যাচে 7.5-এর উপরে ওয়ানডেতে। সো ডিফেন্সিভ রোলটা হচ্ছে সে কতটা ইয়া করতেছে মানে ডেতে আর কি, যখন আর কি ডিফেন্সিভ রোলটা সবচেয়ে বেশি এফেক্টিভ হওয়ার কথা, ওটাই বা কতটা এফেক্টিভলি করতেছে সেটাও কোয়েশ্চেন হয় আর না বলেন। মানে যুগের সাথে একটা অ্যাড করি ডিফেন্সিভ বা ইয়েতে, মানে আই উইল হ্যাভ আ মানে রিয়েল প্রপার বোলার, আই উড আস্ক ফর উইকেট। আমরা কিন্তু প্রপার বোলার ইজ নট ফর কন্টেনিং রানস, স্পেশালি ওয়ান ডে ক্রিকেটে ডিফেন্সিভ বোলার কি টার্মটা চলে ভাই অ্যাকচুয়ালি ওয়ান ডে তে স্পেশালি? না, ডিফেন্সিভ বোলার টার্ম চলে না ওয়ান ডে ক্রিকেট। হ্যাঁ, প্রপার বোলারদের হু উইল আমি বিশ্বাস করি যে আমি এই ওয়ান ডে ক্রিকেটে এই খেলার মধ্যে বেস্ট পিস অফ partnership bowling was when Miraj, Shamim Patwari and Tanvir was bowling. That was called how to bowl in partnership. তারা দুজন রানটা আটকাই দিচ্ছে, তানভীর এসে উইকেট নিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটা পার্টনারশিপ বোলিং, বাট কারণ তারা বুঝতে যে তানভীর উইকেট বের করুক, আমরা রানটা এমনভাবে আটকাই যে তানভীরকে মারতেই হয়। বাট মুস্তাফিজের ক্ষেত্রে এখন উইকেট পাইতে গেলে কিন্তু মুস্তাফিজকে মারতে হবে। লিয়াংকের উইকেটটা কিন্তু লিয়াংকে যদি ওটা না করতে যেত, প্রপার কোনো কিছু খেলতে যেত, he would not get a wicket because it was not বলতো কি উইকেট থ্রো করছে, থ্রো ইন দ্য সেন্স যে সে ইমপ্রোভাইজ করছে বলে। ডিড হি বাই দ্যাট উইকেট? নো। আমরা এটার বলি গার্বেজ উইকেট। হ্যাঁ, আচ্ছা যাই হোক, when a proper bowler cannot buy a wicket, then why should we term him as a proper bowler? সেটাই, we should term him as a proper container who can contain runs. আচ্ছা জুবাই, মানে এটা হচ্ছে মুস্তাফিজের সাথে রিলেটেড, আবার রিলেটেড না হয়তো একটু ওয়াইডার অ্যাঙ্গেলে। হ্যাঁ, বিগার পিকচার এটা হচ্ছে যে এই সিরিজতেই তো আসলে ওই নতুন রুলটা আবার ইমপ্লিমেন্ট হয়েছে, 34 ওভারের পর একটা বল পিক করবা 2টা বলের থেকে, সেটা দিয়ে বাকি 16 ওভার খেলা, রাইট? সো এই জিনিসটা আসলে কোনো মানে একটা তো আছে যে রিভার্স সুইং আবার ফিরে আসার একটা চান্স আছে, তো সেটা তুমি যদি এখানে ইমপ্লিমেন্ট করো তাহলে আসলে বাংলাদেশের পেস বোলিং বা ডেথ ওভারের বোলিং মানে এই সিনারিওটা আসলে কিভাবে কিরকম বদলাতে পারে? আমি তো দেখি ওই তোমার ওই যারা বেসিক হিট দ্য ডেক হার্ড টাইপের বলাররাই আরো বেশি ইফেক্টিভ হবে, তাই না? তোমার কাছে কি মনে হয়, তাই না? আমি চেষ্টা করব যাতে মানে ভালো যেতে চেষ্টা করব যাতে আমি ইয়র্কারটা যাতে ভালো হয়, একটু যাতে হিন্ট অফ রিভার্স সুইংটা পাই, আমি ওই চেষ্টাটা করবো। মুস্তাফিজ তো ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে অ্যাঙ্গেল করে বল বের করে দিচ্ছিল 3 ম্যাচে। সো ওই অ্যাটেম্পটা তো আমি দেখি নাই, মানে তাসকিনকে বল করতে দেখছি বেসিক ইয়র্কার একেবারে স্টাম্পের গোড়ায়, অফ স্টাম্প লেগ স্টাম্প, অফ স্টাম্প লেগ স্টাম্প, সাকিবও তাই। সো ওই দুইজন বেসিক্যালি বেসিক, ঠিক আছে মুস্তাফিজ, আর আমরা হয়তো অন্য জিনিস চিন্তা করছি। আর আমি তো প্রথম ওয়ানডের আগেও আমরা এটা ডিসকাস করছিলাম এই রুলটা কিভাবে তারা ইমপ্লিমেন্ট করবে। এখনো পর্যন্ত আমি শিওর না যে তারা কিভাবে করতেছে, আমি শিওর যে তারাও জানে না, যে মানে ইটস স্মল স্যাম্পল সাইজ, সো বলাও কঠিন। সো বাট মানে তুমি যদি থিওরিতে চিন্তা করো, তুমি আরো বেশি অ্যাটাকিং, আরো বেশি বেসিক বোলিংটা করতে চাইবা, তাই না? ওই জায়গায় কারণ তুমি চাইবা যে ওই রিভার্স সুইংটা নেওয়ার জন্য। এখন কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে তো এটা দেখতেছি না এখন।
হ্যাঁ, আর সাকিবুল্লাহ একটা কথা বলি, মানে তুমি একটা জিনিস দেখো, মানে এইজের একটা ব্যাপার আছে, মানে বয়স। আর বয়স যদি আমরা ব্যাপার ধরি, আমরা বুমরাকে কেন দেখতেছি? বুমরা স্টিল ট্রাইং টু গেট দ্য উইকেট, অফ কোর্স হি অলওয়েজ ডাজ, হি অলওয়েজ ডাজ। মানে ওর কি এজ হচ্ছে না, বাট হি ইজ অলওয়েজ কিপিং হিম। মানে আমার কাছে মনে হয় যে ফর সাম রিজন মুস্তাফিজ হ্যাজ গট ইনটু হিজ কমফোর্ট জোন অ্যান্ড ইজ নট উইলিং টু কাম আউট অফ দ্যাট কমফোর্ট জোন। এবং এখন আর আমার মনে হয় যে ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। হ্যাঁ, সে খেলতে পারবে, সে টি-20 খেলতে পারবে, ওয়ানডেও খেলতে পারবে, বাট নট ওই যে ফিজ ইজ ব্যাক ওয়েন এভরিথিং গোজ। ধরো আজকে 4 জন বোলার মিলে 180 রান দিচ্ছে, দেন মুস্তাফিজ গেট আ চান্স অফ পিকিং আপ 3 উইকেটস, বিকজ তখন তারা ওকে মারতে যাবে। এখন আমরা তো মুস্তাফিজ থেকে চাই যে মুস্তাফিজ নিজে একটা উইকেট বাইর করুক, অন্য লোক রান দিচ্ছে না। হ্যাঁ, ম্যানুফ্যাকচার করুক, অন্য লোক রান দিচ্ছে না, তাকে মারতে যাচ্ছে, এই দয়াটা কিনে তো মুস্তাফিজকে আমরা চাই না। ওই অ্যাটাকিং রোলে চান আর কি, বেসিক্যালি ডিফেন্সিভ রোলে। হ্যাঁ, কিন্তু অ্যাটাকিং রোলের জন্য কি তার মানে বডিটা পারমিট করে ফর 10 ওভার্স অ্যাটাকিং? এটাই হচ্ছে পরের কথাটা যেটা আপনি বললেন না। আর আপনি যে 4 ডে ক্রিকেটের কথা বললেন, ওইটা আরো বেশি ভ্যালিড এই ক্ষেত্রে, এই আলোচনা। হ্যাঁ, কারণ আমি বলটা জোরে করবো কোথায়? আজকে মুস্তাফিজকে নিয়ে আজকে কথায় কথায় উনি বলছে যে এখন যে মুস্তাফিজকে বেশি বোলিং করানো হয়, তখন আমরাই বলবো যে তার ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে না। তাহলে মুস্তাফিজ আসলে মানে হাউ টু হ্যান্ডেল সাচ আ প্লেয়ার? আমাদের যখন এই মুস্তাফিজ যখন আর কি যাই বলবে ভাই ওয়ার্কলোড তো ম্যানেজ হলো না। হ্যাঁ, মানে সব আলোচনা ধরে যেটা যদি ধরেন কনক্লুশন আপনি ড্র করেন, তাহলে ব্যাপারটা মনে হয় এরকম যে বুমরার ক্ষেত্রে যেমন বুমরা সবসময় বলে আসতেছে যে হ্যাঁ, ইংল্যান্ডের সঙ্গে সিরিজে সে 3টা টেস্ট খেলবে, কারণ তার এখন বয়স, তার ওয়ার্কলোড, তার বডি, তার ইনজুরি, তার অপারেশন সবকিছু মিলিয়ে এটা হচ্ছে বেস্ট পসিবল সিনারিও। এবং এটা হচ্ছে তারা সামহাও ডেটা এবং সবকিছু ডক্টর, স্পেশালিস্ট সবার কাছ থেকে জিস নিয়ে এরকম একটা কনক্লুশনে আসছে। সো তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মুস্তাফিজের বয়স, মুস্তাফিজের বডি, মুস্তাফিজের স্কিল, মুস্তাফিজের 4 দিনের ম্যাচ খেলার বা লঙ্গার ভার্সন ম্যাচ না খেলা, সবকিছু মিলে তো আসলে এখন সময় আসছে তাহলে। এবং এটা মনে হয় যে ইট ইজ হাই টাইম মুস্তাফিজের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা, যেটা মুস্তাফিজ এবং টিম ম্যানেজমেন্ট দুই পক্ষ থেকে, যে হ্যাঁ, মুভিং ফরওয়ার্ড দিস ইজ হাউ উই ওয়ান্না গো, রাইট? মানে এছাড়া তো আসলে এটাও বলা উচিত, এটা আরো বড় মানে আরো বলা উচিত যে আমরা তোমার টি-20 সার্ভিসটা আরো অনেক দিন চাচ্ছি। হ্যাঁ, মানে ওটাই তো, মানে বেস্ট পাওয়ার জন্য মুস্তাফিজ স্টিল ক্যান ডেলিভার হোয়াট, সেই জিনিসটাই তো 24 very good cutters. Mustafiz can deliver 24 very good cutters on certain condition. On certain pitches. So, but he cannot give মানে ওটাই। So we must understand যে তাকে আমরা টি-20 সে এখন খেলবে। এখন ধরো টি-20 এখন টি-20 কিন্তু একটা ইম্প্রোভাইজেশনের খেলা। মুস্তাফিজের কাটারটা, তার বডি মুভমেন্টটা, সে যখন ওখান থেকে মুভ করে অ্যাভারেজে ফেলতে থাকে, মানে if he gets into the hand of Maxwell or things like players like then they will not take 4 balls to get adjust, and the rest 14 20 balls can be quite devastating once he get in the pace. And আজকে I was having a talk with someone and he was just saying that I was like, you don't have speed, আপনার বল তো ঘুরে না। বলছে না ভাই, ঘুরে না, আমার বল খুব কম ঘুরে। সাকিব ভাইয়ের বল কি হয়? কি হয়, একটু ঘুরে আর একটা সরে যায়। ব্যাটসম্যানের মাইন্ডে ওটা ঢুকাইতে হয় যে বলটা একটু ঘুরতেছে, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। ঠিক তেমনি ভাবে ব্যাটসম্যানের মাইন্ডে ওই বলটা দেখাইতে হয় যে এই বলটা কিন্তু জুম চলে গেল, একটা এক্সপ্রেস ডেলিভারি হইলো। একটা ভালো ব্যাটসম্যান মুস্তাফিজকে খুব ভালো খেলতেছে কেন? কারণ তার মনের মধ্যে ওই ভয়টা নাই যে একটা এক্সপ্রেস ডেলিভারি আমার নিক হয়ে যেতে পারে। ডিসেপশন লেভেলটা আর কি 140 থেকে যখন আর কি 120। ওইটাই বলছি যে হ্যাঁ, যে এটা 120 থেকে 130 এর মধ্যেই থাকবে, এটা 142 145 হবে না। তখন আমি যে মানসিকভাবে আমি যে ওইভাবে মানে উইকেটটা কভার করে মারার চেষ্টা করব। আর যদি বল গ্রিপ না করে তাহলে তো মিডিয়াম পেসার। হ্যাঁ, না, এবং এখানে তো ওই যে মানে জুবাই যেটা শুরুতে বলছিল ওই পয়েন্টটাও আছে যে আপনার হ্যাঁ, স্পেশাল যদি স্কিল ওরকম থাকে যে যেটা আপনি ব্যাটার হিসেবে প্রেডিক্ট করতেছেন যে হ্যাঁ, এই বলটা আসবে, বাট স্টিল বলটা এমন যে আমার আসলে ঝামেলা হবে খেলতে। কিন্তু ওই মুস্তাফিজের ওই কাটার করার ক্ষেত্রে জুবাই যেটা বললো যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের পরে বা আগে মুস্তাফিজ আসলে ওই 100% এফোর্ট দিয়ে ওই কাটারটা করতে পারবে না, তাহলে তো আসলে ইট ক্যান বি মানে ডেভাস্টেটিং ফর মুস্তাফিজ, মানে এটা ব্যাকফায়ার করবে। হ্যাঁ, বিকজ আমার তো মাথায় একটা ব্যাটসম্যান তখনই মাথায় মানে আমরা কেন বলি যে হোয়াট ইজ দ্য বিগেস্ট রোল অফ আ বোলার?
দ্য বিগেস্ট রোল অফ আ বোলার ইজ পুটিং সাম ডাউট ইন দ্য ব্যাটসম্যান মাইন্ড। এই বল কিন্তু এটা গুলি হয়ে যেতে পারে, এই বলটা কিন্তু এই বল সোজা সোজা আসছে, নিচা হয়ে যেতে পারে, মানে লট অফ থিংস, জাস্ট করে এক্সাম মানে জাস্ট র্যান্ডমলি বললাম। বাট ফর মুস্তাফিজ দ্যাট সেই ডাউটের একটাই বলটা কাটার হবে, অফ স্টাম্পের বাইরে হতে পারে, অফ এন্ড মিডল হতে পারে, আর খুব বেশি লেগ দিয়ে ঢোকার চেষ্টা হতে পারে। দের ইজ নো ফোর অপশন। কারণ মুস্তাফিজ বল খেলার সময় কোনো ব্যাটসম্যান চিন্তা করে না যে বলটা কিন্তু আমার বুকে আসতে পারে, এই বলটা আমার বুক হাইটে আসতে পারে, এটা কেউ চিন্তা করে না। একটা সময় বাম্পার ছিল, একটা সময় ভাই একটা কুইক বাম্পার ছিল মনে আছে, যখন সে অপারেশনের পরে আসছে কাটা দিতে পারতেছিল না, তারপর সে বাম্পারে কাজ করছিল। ওয়েস্ট ইন্ডিজে 2018-তে যে সিরিজটা আমরা জিতছিল বেশ কিছু উইকেট নিয়েছিল বাম্পারে, এখন আর সেটাও নাই, কিন্তু এখন নাই। হ্যাঁ, যখন এরকম একটা বোলার হয়, যেমন আমরা যেমন দেখি স্পিনারদেরকে, কিছু কিছু স্পিনারদেরকে ব্যাটসম্যানরা খুব অবলীলায় মারতে থাকে, মানে ইউজিং দ্য ক্রিজ এন্ড এভরিথিং, মুভিং আউট, এগুলো মানে বিকজ ওই সময় সে বুঝে গেছে এই স্পিনার আর কি, এই স্পিনার গেছে ওই স্কিল সেট নেই যেটাতে আমাকে আমি মুভ করলে মানে ক্রিজ ইউজ করলে কোনো কিছু করলে আমাকে সে রিসিভ করতে পারবে। আমি মুস্তাফিজকে যে এখন একটা ব্যাটসম্যান চিন্তা করে যে আমি 8 রান নিব মুস্তাফিজকে নিয়ে, হি ক্যানট গেট হিজ, মানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম টু গেট হিজ উইকেট, বিকজ 8 রান তো সে কভার টাভার ফেলায় নিবে। হ্যাঁ, গাইড করে করে পয়েন্টে ফেলায় সিঙ্গেল নিয়ে নেয়। হ্যাঁ, মানে সে কোনো রিস্ক দিবে না, আমি রিস্ক দিয়ে 8 রান নিব। ওডিআইতে তাকে এখন এমনি খেলে সবাই, ওডিআইতে তাকে এমনি খেলে, তাকে নিয়ে হ্যাঁ ওডিআইতে কিন্তু কেউ তাকে চার্জ করে না, ওডিআইতে কিন্তু দেখবেন তাকে চার্জ করতেছে, মানে 15 ওভারে 50 চলে আসে। আমি 8 নিব, একবারে 3-4 হবে হয়তো, আবার 7-8 নিয়ে নিব, আবার এ নিয়ে নিব, 2টা বল ডাবল নিব, একটা ইয়ে মারবো, একটা বাইরে মারবে, ওটা চালা দিব, ওটা কভার টাভার দিয়ে চার্জ হয়ে যাবে, মানে উইদাউট একদম রিস্কলেস একটা খেলা খেলবে এবং জেল গেট দেয়ার, মানে 55, 60, 65 এরকম রান নিয়ে নিবে। তাহলে যখন বোলারটার এরকম একটা কন্ডিশন, তখন তাকে নিয়ে আসলে আমাদের ভাবনাটা কি, আমাদের মানে গোয়িং ফরওয়ার্ড ভাবনাটা কি? আজকে আমরা বলতেছি যে শ্রীলঙ্কা সিরিজ যে মেহেদী হাসান মিরাজের যুগের সূচনা হলো, শ্রীলঙ্কা সিরিজে তো 2027 ওয়ার্ল্ড কাপেরও সূচনা হলো প্রিপারেশনের। আমরা কি 2027 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজকে দেখতেছি? যদি না দেখি তাহলে তো আরেকটা বোলারকে প্রিপেয়ার, না যদি না দেখি তাহলে আরেকটা বোলারকে প্রিপেয়ার করার টাইম হতে হবে। আতিফ ভাই, ওই 2027 ওয়ার্ল্ড কাপ এবং মিরাজ যুগের সূচনার কথা যখন বললেন, তো আমরা ওই লাস্ট এপিসোডে আলাপ করতেছিলাম আর কি মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে এবং তার সাপোর্ট সিস্টেমটা কি হবে। তো জুবাই, শুরুতে যদি তোমার কাছে যাই যে মিরাজের ক্যাপ্টেন্সি যদিও 2-1 এবং মানে সিরিজটা তো আসলে ওই সেরকম না, মানে ব্যাপারটা হচ্ছে ওরকম। তো যদি ইমপ্রেশন থাকে যে ফার্স্ট ইমপ্রেশন অফ মিরাজ ক্যাপ্টেন্সি এজ এ ফুল টাইম ক্যাপ্টেন, না তার তো গেম অ্যাওয়ারনেস নিয়ে আমাদের কখনোই কোনো সন্দেহ ছিল না, খুবই ভালো শ্রুড, মানে স্ট্রিট স্মার্ট টাইপের মেন্টালিটি, যেটা আমরা সেকেন্ড ম্যাচে যখন সে এক টানা শামীমকে 9 ওভার করাইছে তখনই বোঝা গেছে, এক এন্ড থেকে 9 ওভার, মানে আমরা মনে পড়ে না কোনো ক্যাপ্টেন এর আগে বাংলাদেশ কোনো 6, ইভেন নাসির যখন বেস্ট ফর্মে তখনও মনে মাশরাফি ভাইরা এরকম এত গাটসি কল নেয় নাই। সো ইট ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড হি কেপ্ট ডুইং ইট। ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা, ওই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল, ডিসিশন মেকিং, ব্রেভ ডিসিশন মেকিং নিয়ে তো কখনো মিরাজের ক্ষেত্রে সমস্যা ছিল না। তার ব্যাটিং একটা সমস্যা, হিউজ সমস্যা, তার নিজের বোলিং একটা বড়, তার বোলিং একটা বড় সমস্যা। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেগুলো হচ্ছে পারফরমেন্স বেস, এগুলো ক্যাপ্টেন্সি ডিসিশন মেকিং এর সঙ্গে খুব একটা যায় না। সো তুমি যে জাজ করবা যে কেমন গেল না গেল, সেটা হচ্ছে আমি বলবো যে খুবই ভালো গেছে, স্কিল ডিসিশন মেকিং ওয়াইজ খুবই ভালো গেছে, কিন্তু বিকজ যেহেতু তার আর কি কিছু করার নাই এই মুহূর্তে, তার ব্যাটিং বেসিক্যালি ফল অ্যাপার্ট। আতিফ ভাই তো বললে বেস্ট নাম্বার 8, খুব গেলে 7-এর উপরে তো তাকে অবশ্যই চিন্তা করা যায় না, 8 তো পরে, 7-এর উপরে তো চিন্তাই করা যায় না, স্পেশালি ওয়ানডে ক্রিকেটে যখন মিডল ওভারে মানে ফাস্ট বোলাররা বোলিং করে। এখন তো এখন মিডল ওভারে ফাস্ট বোলাররা বোলিং করে, একটা ফিল্ডার তো বেশি থাকে, সেটাও একটা ফিল্ডার বেশি থাকে। তারপর যখন দুষ্মন্ত চামিরার মতো 140 প্লাস কনসিস্টেন্টলি বোলিং করে, আর উই অল নো সে অলরেডি একবার প্রেস কনফারেন্সে বলছে যে হ্যাঁ 6 মারছি, বাউন্সার বলে, বাউন্সারে আউট হয়েছে, 6 হয়েছে, কিন্তু আমরা জানি যে বাউন্সারে তার হিউজ প্রবলেম আছে, বাউন্সারে তার হিউজ প্রবলেম আছে, এন্ড এভরিবডি নোজ দ্যাট এট দ্য মোমেন্ট, সারা দুনিয়া সব বলা যায়। মিরাজ আসছে, দুষ্মন্ত চামিরা আসবে, ওই দুইটা ফিল্ডার বাইরে যাবে আর বাম্পার হবে, এটা কমন কথা। এখন এইটার থেকে এই সার সে কম্পালসিভ হুকার, সে কিন্তু নামায় মারে না, আতিফে মেনশন করছে, সে চালায় দেয়। তার এর আগে বেশ কয়েকটা টপেজ হয়েছে, উমরান মালিকের সঙ্গে টপেজ হয়েছে, কিছু গেছে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া সিরিজ যেটা আমরা জিতছিলাম, ওগুলা থেকে সে মানে উমরান মালিক নট সো অ্যাকুরেট ফাস্ট বোলার হয়ে গেছে, কিন্তু
নট এভরিবডি ইজ উমরান মালিক। সো এটা এটা এই প্যাটার্ন আমরা আগামী 2 বছরও দেখবো। 2027 বিশ্বকাপে যদি ক্যাপ্টেন্সি করেও সাউথ আফ্রিকাতেও দেখবো। হি ইজ নট এ মিডল অর্ডার ব্যাটসম্যান। সো এইগুলো হচ্ছে বড় ডিসকাশন। হ্যাঁ, সো ওই ক্যাপ্টেন্সি ডিসকাশনটা আমার মনে হয় না এখনই করা উচিত। আমি জানি যে আমরা সবাই জানি হি উইল বি এ ভেরি গুড ক্যাপ্টেন। ট্যাকটিক্যালি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুবই ব্রেভ হবে, খুবই ইনোভেটিভও হবে আমার কাছে মনে হয়, যদি তার উপর থেকে ব্যাকিংটা ভালো মতো থাকে আর কি। সো কিন্তু ওই জিনিসগুলা স্কিল ওয়াইজ যে ইয়াটা আর কি, আমরা মনে হয় বোলিং এর আলাপটা করব। তোমার কাছে কেমন মনে হচ্ছে ওইটাও বলতে পারো, কাজ ভয়ঙ্কর অবস্থা বোলিং এর। না, সেটা তো আছেই। বোলিং ব্যাটিং মানে ব্যাটিং তো আউট অফ শট, এবং বোলিং এর ক্ষেত্রেও মানে মিরাজের তো আসলে কিছু কিছু মানে ওইভাবে চিন্তা করলে বোলিং এর ক্ষেত্রে কিছু লিমিটেশনস তো অবশ্যই আছে এসব ক্ষেত্রে আর কি, বিশেষ করে লিমিটেড ওভার্স এর বোলিং। টেস্টের মিরাজের বোলিং ডিফারেন্ট, তাই না? টেস্টেরটাও কোশ্চেনেবল গত কয়েকটা ইয়াস হয়। হ্যাঁ, মানে জিম্বাবুয়ে সেটাও আছে, কারণ 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 যখন ওই যে ওই র্যাঙ্ক টার্নার টাইপের মানে ওগুলোর থেকে আমরা বের হয়ে আসছি, বা রিসেন্টলি যখন বাংলাদেশ ওই টাইপের মানে ওই মিরপুর যখন থেকে আর নাই, তাই না? মানে তাইজুলের স্কিল সেট আর মিরাজের স্কিল সেট তো আসলে ডিফারেন্ট। এবং এভাবে তুমি যদি চিন্তা করো যে এখানে যদি নাসিবের মতো কাউকে আনো বা তানভীর, তাদের থেকেও কিন্তু মিরাজের মানে সেটা ল্যাকিংস বলো বা যেটাই বলো ডিফারেন্ট স্কিল সেটের করা। সো তুমি আসলে এইখানে স্টিল মানে মুস্তাফিজের মতো আসলে মিরাজকে নিয়েও ওই আলোচনাটা হতে পারে যে লিমিটেড ওভারে আসলে তাকে বেস্ট ইউজ কিভাবে করা হবে। আর এখন তো ওয়ানডেতে ক্যাপ্টেন, সো তাকে তো আসলে বাদ দেওয়ার প্রশ্ন আসে না। তো আতিফ ভাই, বাদ দেওয়ার ব্যাপারটাও যখন আসছে যে মানে ওই মিরাজের কথার প্রসঙ্গে বা সবকিছু মিলিয়ে মানে আমাদের লাস্ট এপিসোড এবং এর মাঝে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে শান্ত হ্যাজ বিন ড্রপড ফ্রম দ্য টি-20 স্কোয়াড। সো এই কলটা নিয়ে আপনি কি বলবেন, যে ওয়াজ ইট কামিং, আর কি আসলে শান্তকে নিয়ে পরিকল্পনাটা কি বা টি-20 নিয়ে শান্তর কোনো পরিকল্পনা আসলে আছে? না, এটা তো ছিল, এটা তো মানে ইট ওয়াজ কামিং এন্ড শান্ত প্রবাবলি আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ কামিং। সো না, আমার মনে হয় ওর একটু তো যাওয়া উচিত, মানে হি নিডস সাম ব্রেক মানে ফ্রম টি-20 জাস্ট টু রিঅর্গানাইজ হিজ ব্যাটিং ইন দ্য সেন্স যে টি-20 যে ব্যাটিংটা সে এখানে এসে যে এনসিএল খেলে টি-20 যেটা এই মুহূর্তে ড্রপ করছে, বাট গোয়িং ফরওয়ার্ড নেক্সট ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, এখানে থেকে তাকে ড্রপ করবে কিনা, আনলেস নাইম শেখ প্লেস ব্রিলিয়েন্টলি ইন দ্য সিরিজ। মানে শান্ত কিন্তু মানে একটা আছে, কিছু একটা আছে যেটা দেশে পার পেয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে শান্ত টি-20 ব্যাটিংটা নিয়ে মানে অনেক বেশি নাড়াচাড়া হচ্ছে, তো অনেক বেশি কথা হচ্ছে, তো একটু যদি ব্রেকে যায় তাহলে মানে আমাদের কিন্তু মাঝে মাঝে কিন্তু সবারই মানে লাইফেও হয়তো বা একটু ব্যাকফুটে যাওয়া উচিত, পিছনে যাওয়া উচিত, জাস্ট টু মানে থেমে পিছনে যাওয়া উচিত, গোয়িং ফরওয়ার্ড না গিয়ে মানে জাস্ট একটু অ্যাবজর্ব করার জন্য, মানে পিছন থেকে দেখার যে আমি আসলে কি করতে যাচ্ছি। ইফ ইউ ক্যান গিভ আ গুড লুক অ্যাট হিজ ওন ব্যাটিং, দেন প্রবাবলি হিজ টি-20 মানে প্রবলেম যেগুলো সে ধরতে পারবে। এখন তো তার দলের জন্য প্রেস কনফারেন্স করতে হবে না, জুবাইরের ফোনও রিসিভ করতে হবে না, ভাই সামনে সিরিজ আছে, একটা ইন্টারভিউ দরকার, বিকজ কি করতে চান এই সিরিজটা নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কি, এইসব পরিকল্পনা তো আমারও ধরতে হবে না। মানে আমরা সবার কথা জুবাইয়ের কথা বললাম, জুবাইর তো সবাইকে নক দেয়, সবার কথা বললাম যে এটা তো করতে হবে না। সো হি ক্যান অলওয়েজ হ্যাভ আ লুক অ্যাট ইজ ইয়ে। বাট আমার মনে হয় যে মানে আমি খুব হ্যাপি যে নাইম শেখকে চান্স দেওয়া হয়েছে, বিকজ হি ডিজার্ভস আ চান্স দ্য ওয়ে হি ওয়াজ পারফর্মিং ইন ডোমেস্টিক ক্রিকেট। বাট যদি ওটাকে ধরি তাহলে হি ডিজার্ভস আ চান্স। হাউ হি উইল ইউটিলাইজ দিস চান্স রিমেন্স টু বি সিন। বাট আই উইশ, মানে আমার এটা নিজের উইশ যে no matter what happens, Naim Sheikh should be continued for 6 matches at least. These 3 matches and Mirpur 3 matches before chopping him down. মানে if they have, because just এই 3টা ম্যাচ খেলার পরে বলা হলো যে নাইম শেখ চলে না, এর সাথে ওই 2টা জায়গায় খেললে তখন কিন্তু একটা তার মানে যদি অনেকদিন পর ওয়েট করে আসলো, মানে হি উইল হ্যাভ মানে আমরা যখন বুঝতে পারবো যে আসলে সে চলে কি চলে না, বিকজ কালকে দে উইল বি বাটারফ্লাই উইল বি ফ্লাইং ইন হিজ স্টমাক টুমরো আফটার লং টাইম সে খেলতে নামবে, যদি নামে আর কি। লট অফ থিংস মাইট নট গো হিজ ওয়ে, বাট একটু যদি এই 2টা সিরিজ খেলে সে, then he'll understand where he stands, and in between Shanto will always know what I need to do, because he'll have time to মানে reorganize batting, T20 batting, because আমার মনে হয় না শান্তর টেস্ট ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তার বিষয় আছে। and it was মানে যদি মানে আমি আমার অনেকের ভাবনা ক্যাপ্টেন ভাবতেছে যে আসলে ড্রেসিং রুমটা কেমন আছে আমরা জানি না, মানে শান্তর মন মতো ড্রেসিং রুম আছে কিনা এটাও কেউ জানে না। সো ওয়েদার এই ক্যাপ্টেন্সি ছাড়ার ঘটনাটা তার মনের মধ্যে ইম্প্যাক্ট পড়ছে কিনা এটা, কারণ শান্ত তো ধরো
এই সিরিজে আসার আগে লাস্ট 8 ইনিংসে তো মনে হয় হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি আছে, 30-40 রানের একটা ইনিংস আছে। সো ওয়াই হি ফেল্ড দিস মিজারেবলি more so when he scored 100 in 100 in the test series, so he was in a good touch. আচ্ছা, মানে শেষ করার আগে শেষ করার আগে আসলে দুইটা টপিক একটু টাচ করে যাব। একটা জুবাই বলবা আর একটা হচ্ছে আতিক ভাই। জুবাই বলবা হচ্ছে তানভীরের বোলিং, হ্যাঁ তানভীরের ওয়ানডে সবকিছু মিটে। আর আতিক ভাইয়ের কাছে মানে যেটা সেটা হচ্ছে সাইফুদ্দিনের এতদিন পরে ফেরা। মানে আমাদের তো একটা টেন্ডেন্সি আছে যে বাইরে থাকে, যাই হোক তাহলে হ্যাঁ জুবাই দুটাই বলতে পারে, আপনি পরে অ্যাড করিয়ে দেন। হ্যাঁ জুবাই বলো না, মানে তানভীরের যেটা বললেন, তানভীর আতিফ ভাই আর আমি ডিসকাস করতেছিলাম যে আমরা এটা নিয়ে রিপোর্টও করছিল যে সে বোলিং অ্যাকশন চেঞ্জ করছিল আর কি সাডেনলি। তার হঠাৎ মনে হয়েছে যে তার ইউএই সিরিজে যখন সে আননোন ইউএই বিগ হিটারদের হাতে ধুমধারাক্কা মাইর খাইলো, তারপর সে ডিসাইড করলো যে আই নিড টু চেঞ্জ মাই অ্যাকশন। টি-20তে সবাই তো একটু চেঞ্জ করে। তো তারপরে যখন দেখলো যে ওটা তো কোনো কাজ হচ্ছে না, তারপরে তার সতীর্থরা, সে প্রেস কনফারেন্সে হৃদয়ের নাম নিছে, বাট আরো কয়েকজন তাকে বুঝায় আগের অ্যাকশনে নেয়ার করছে। তাকে মোটামুটি পানিশমেন্টই দেওয়া হয়েছে পাকিস্তান সিরিজে না খেলায়, কারণ অ্যাকশনটা সর্ট আউট করার জন্য। তো পরবর্তীতে সে কাজ করছে সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করে ওডিআই মোডে আসছে, ট্রেডিশনাল বোলিং, একটু লুপ, একটু বাতাস দিয়ে বল করা, যেটা আর কি সে কম করতো আর কি। সে বেসিক্যালি মানে একটু জোরের উপরে করতো। আর যেহেতু যে জাম্প করে বলটা লুকায় ফেলে, সেই কারণে তার ক্রিজ ছেড়ে খেলা একটু টাফ যে কোনো ব্যাটসম্যানের জন্য। তুমি দেখছো যে মেন্ডিসও ক্রিজ ছেড়ে খেলতে যায় আউট হয়েছে, বিকজ বলটা হারায় যায় আর কি তার অ্যাকশনের কারণে। সো ওই সবকিছু মিলাই আসে, যখন ওই ট্রেডিশনাল এলিমেন্টটা নিজের বোলিং এ ব্যাক করছে, তখন অল অফ এ সাডেন মনে হয়েছে যে সে আবার ওই আমরা 2018, 19, 20-এর দিকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ইভেন বিপিএলও যেই তানভীরকে দেখছিলাম, সেই তানভীর আস্তে আস্তে কাম ব্যাক করছে। সো ওই জিনিসটা আর হেল্প করছে হচ্ছে যে তার বোলিং পিচটা, প্রেমাদাসের পিচ আমরা জানি যে সেকেন্ড ইনিংসে এটা অটোমেটিক্যালি স্পিনারদের ফেভারে চলে যায়। মানে শামিমও খুব ভালো বোলিং করছে। সো ওই প্রথম দুই ইনিংসে, প্রথম দুই ম্যাচে যে গেম শামিম তখন লেগ স্পিনও করে। শামিম তো আমাদের একমাত্র বাংলাদেশ সিস্টেমের একমাত্র মানে মিস্ট্রি স্পিনার। তারপরে ওই তানভীরের বিষয়টা এটা, কিন্তু একটা বিষয় ছিল যে রিশাদের জায়গায় খেলানো হয়েছে। তো এটা নিয়ে প্রতিদিন একটা ডিসকাশন হয়েছে, প্রত্যেক ম্যাচের আগে একটা কোয়েশ্চেন ছিল, যেই প্রেস কনফারেন্সে আসছে তাকে জিজ্ঞেস করা হয়েছে রিশাদের ব্যাপারে। রিশাদ আর শ্রীলঙ্কা লাস্ট সিরিজে যা হয়েছিল আর কি 2024-এ ঘরের মাঠে তার ডেবু সিরিজ, মানে তার ব্রেকআউট সিরিজ বলা যায় আর কি। তো ওই সবকিছুর একটা রিশাদের সঙ্গে শ্রীলঙ্কার একটা সেন্টিমেন্ট ছিল। সো কনস্ট্যান্টলি এই প্রশ্নটা করা হয়েছে, ইভেন আজকেও প্রশ্ন করা হয়েছে রিশাদের ব্যাপারে। রিশাদকে যেহেতু আছে, রিটন বলছে যে হ্যাঁ রিশাদ আছে, মানে আমাদের দলের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। প্রথম ম্যাচে রিশাদ অসুস্থ ছিল, সুযোগ পায় নাই, সেই সুযোগ এখন পর্যন্ত নেটে এই সিরিজে, কারণ হাসারাঙ্গা এখন তো প্লাস পয়েন্টও না, হাসারাঙ্গাও নাই। সো এটা তো ইয়াও হবে না, প্র্যাকটিসও হবে না ঠিক। খেলে কি হবে আর কি। আজকে অনেকক্ষণ বোলিং করছে, মনে হইলো খেলাবে, দেখা যাক খেলায় কিনা। এখন এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এই সিচুয়েশনে এরকম যখন রিশাদ বা তানভীর, এই কমিউনিকেশন আমরা সবসময় যেটা বলি, কমিউনিকেশনটা ক্লিয়ার থাকা, যে নেক্সট সিরিজে কি হবে বা কি। সে হয়তো থার্ড ম্যাচে 60 রানের মতো দিয়েছে অন আ গুড ব্যাটিং উইকেট, তো পরের ম্যাচে বা পরের ওয়ানডেটা যখন খেলবে তখন তার সঙ্গে কোন ধরনের কমিউনিকেশনটা হবে, বা রিশাদের সঙ্গে কোন ধরনের কমিউনিকেশন হবে। কারণ আমি যতটুকু দেখছি বা যতটুকু কথা বলছি, যে এই বিষয়টা, এই সিলেকশনটা অলরেডি একটা মন কষাকষির ব্যাপারে চলে গেছে আর কি, হ্যাঁ প্লেয়ারদের মধ্যে, এমাং দ্য স্পিনার্স আর কি। কারণ সেকেন্ড ম্যাচে সে রেডি ছিল, রিশাদ রেডি ছিল, মানে খেলার জন্য প্রস্তুত ছিল। পরের ম্যাচে তো আরো আগে মানে মোটামুটি ফিট, সুস্থই ছিল, খেলার জন্য রেডি ছিল, এবং প্রত্যেক দিনই তাকে বলা হয়েছে যে রেডি থাকতে। কিন্তু শেষ পর্যন্ত সিলেক্ট করা হয়েছে ওই যে বেসড অন প্রিভিয়াস ম্যাচ পারফরমেন্স আর কি। সো শেষ পর্যন্ত সিরিজটা মিক্স ফিলিং থাকবে তানভীরের জন্য। বাংলাদেশের লেফট আর্ম স্পিনারদের কম্পিটিশনটা আরেকটু বাড়লো, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে। আর তাইজুলের ইকুয়েশনটা হয়তো আরেকটু মানে টেস্টের দিকেই হেলে পড়লো, হোয়াইট বলে আর মনে হয় না আর তাকে চিন্তা করা হবে, সামনে যদি না কোনো বাজে অবস্থা তৈরি না হয় আর কি।
আর সাইফুদ্দিনের কথা আতিফ ভাই যেটা বললেন, পাকিস্তান সিরিজেও টিম ম্যানেজমেন্ট থেকে চাচ্ছিল যে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে সাইফুদ্দিন যাক, বাট এট দ্য মোমেন্ট ওই মুহূর্তে তাকে সে কোনো তাদের মনে হয়েছে যে খুব একটা ভালো জায়গায় নাই বা খেলার মধ্যে নাই, প্রিমিয়ার লিগের পর একটা লম্বা গ্যাপ, সবকিছু মিলিয়ে তাকে পাঠানো হয় নাই, খালেদকে পাঠানো হয়েছিল। খালেদ একটা ম্যাচ খেলছে, ডেব হয়েছে, অল অফ এ সাডেন খালেদকে বাদ দিয়ে, খুব যে বাজে বোলিং করছে তা না, খালেদকে বাদ দিয়ে একজন একটু ব্যাটিং হেভি করার জন্য সাইফুদ্দিনকে নেওয়া। আর এর মাঝখানে সে 2টা ম্যাচ খেলছে টি-20, মানে টি-20 ম্যাচই তো আছে, চিটাগংয়ে যে ওয়ার্ম আপ ম্যাচগুলো হইলো সেখানে বেশ ভালো ব্যাটিং ট্যাটিং করছে। সো ওইগুলার ইনফ্লুয়েন্স ছিল। আর মনে হয় ক্যাপ্টেন, আজকে ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স শুনে মনে হয়েছে তারও একটা ইনপুট ছিল যে সেও চাচ্ছিল যে ব্যাটিং অর্ডারটা লম্বা হোক, সাকিবের একটা রিপ্লেসমেন্ট তৈরি হোক, বা সাইফুদ্দিনের রিপ্লেসমেন্ট সাকিব হোক, বা এরকম ভাইসা ভার্সা, যেটাই বলেন না কেন। সো এইগুলো, এই এক্সপেরিমেন্ট তো আপনি এখনই করবেন, এখন নইলে কবে করবেন, সামনে এশিয়া কাপ আছে। সো দিস আর অল ফাইন, মানে আমার কাছে মনে হয়েছে লজিক্যাল সিলেকশন মনে হয়েছে এই দুইটাই। আদিব ভাই, মানে শেষ যদি আপনাকে দিয়ে করি যে প্রেডিকশন যদি করতে বলা হয় আর কি, শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ, লিটন ক্যাপ্টেন, সবকিছু মিলে বলেন না প্রেডিকশন 2-1 কার এগেইনস্টে আর কার পরে। 2-1 তো এটা খুবই, 3 ম্যাচের সিরিজে আমি এটা সবসময় দেখি, 3 ম্যাচের সিরিজে কাউকে প্রেডিকশন করতে বলে, বেট করতে বলে 2-1 বলে চুপ করে থাকে, কার এগেইনস্টে কার কি এটা আর বলে না। আচ্ছা, আমার মনে হচ্ছে কালকের ম্যাচটা মানে এটা 3-0 হবে না 2-1 হবে, এটা কালকের ম্যাচে বুঝা যাবে। বিকজ ভাই এটা কি ধরনের প্রথম টি-20 যদি ভালোভাবে মানে একটা ভালো খেলা খেলতে পারে, দেন না ধরো আমি কিন্তু খুবই আশাবাদী একটা ব্যাপারে যে বাংলাদেশ কিন্তু আফটার লং টাইম সেকেন্ড ম্যাচটা জিতছে। এটা কিন্তু আমার কাছে ভালো জিনিস যে বাংলাদেশ ওরকম একটা ম্যাচ হারার পরে কিভাবে এই কামব্যাকটা করলো, যেভাবে জিতছে তো ম্যাচটা। বাংলাদেশ কিন্তু একটা মানে মোমেন্টাম শব্দটা কিন্তু বাংলাদেশকে সাথে যায়। প্রথম ম্যাচটা কিন্তু অনেকটা ডিসাইড করে দেয় যে আসলে আমরা এই ফর্মেটে কি আছে। কিন্তু লিটন কুমার দাসের ব্যাপারে মানে আমার মনে হয় যে যদি ব্যাটিংটা ভালো হয় তাহলে যে মাইট হ্যাভ আ চান্স। মানে ব্যাটিংটা ভালো হয় মানে কি, ওই যে 135-140 ব্যাটিং ভালো, মানে টি-20 মতো ব্যাটিং। এবং আমি আমার বিশ্বাস মানে লিটনকে যতদূর মানে বুঝি যে সে কিন্তু একটু অ্যাটাকিং ক্রিকেট পছন্দ করে। সো হাউ হি হ্যান্ডেলস ইট দেখা যাক। ঠিক আছে আতিফ ভাই, থ্যাংক ইউ। জয়, থ্যাংক ইউ। টি-20 আশা করি তোমার ওই হাই তোলাবে না আর কি। লেটস হোপ। ঠিক আছে।